আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আজকে আমরা মাইকেলসন মডেলের পরীক্ষা নিয়ে আমাদের পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করব। তো চলুন শুরু করি। মাইকেলসন মডেলের এই পরীক্ষায় আমরা যা প্রমাণ করব সেটা করার আগে আমরা কি করতে চাচ্ছি সেই অবজেক্টিভ বা লক্ষ্যটা নিয়ে একটু কথা বলি। এটা আমাদের বেসিক হিসেবে কাজ করবে। আমরা জানি মাইকেলসন মডেলের পরীক্ষায় যে ইন্টারফেরোমিটার ব্যবহার করা হয়েছিল, মাইকেলসনের ইন্টারফেরোমিটার, সেটা হচ্ছে ব্যতিচার পরিমাপক একটা যন্ত্র। আলোর যে ব্যতিচার ঘটে সেটা আমরা এই ইন্টারফেরোমিটার দিয়েও মাপতে পারি। তো আলোর ব্যতিচার ঘটার জন্য আমাদের আলোক রশ্মির, এখানে তারা যে উৎস ব্যবহার করেছিলেন সেখান থেকে যে আলোক রশ্মি নির্গত হয়, সে আলোক রশ্মির বিভিন্ন উপাংশের মধ্যে অবশ্যই দশা পার্থক্য থাকতে হয়। দশা পার্থক্য থাকলে ব্যতিচার দেখতে পাওয়া যাবে। দশা পার্থক্যর সঙ্গে আমরা জানি পথপার্থক্যের সম্পর্ক রয়েছে। ফলে আমরা মূলত পথপার্থক্য আছে কিনা বিভিন্ন উপাংশের মধ্যে সেটা নিয়ে কাজ করব। আমরা জানি পথপার্থক্য হচ্ছে এক ধরনের দূরত্ব, আর আলো যেহেতু সমবেগে চলে, এই জন্য আমরা সমবেগের যে খুব পরিচিত আমাদের গতির অধ্যায়ে শিখে আসা সূত্র S=vt, সেই সূত্র দিয়ে আমরা আলোর পথপার্থক্য আছে কিনা সেই পথপার্থক্য নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই আলোক রশ্মির আমাদের যেই কাচপাত থাকে এই যন্ত্রে, সেই কাচপাত থেকে আমাদের আয়না পর্যন্ত বা মিরর পর্যন্ত পৌঁছাতে কতটা সময় লাগে আমরা প্রথমে সেই সময় নির্ণয় করি। তো আমরা কি করতে যাচ্ছি সেটা নিয়ে কথা বললাম। তো চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাই। মাইকেলসন মডেলের পরীক্ষায় যে যান্ত্রিক ব্যবস্থা, সেখানে একটা আলোক উৎস থাকে। আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই আলোক উৎস, আমরা এটাকে এস দিয়ে প্রকাশ করলাম, এটা আমাদের সোর্স। এই সোর্স হিসেবে মাইকেলসন মডেলের পরীক্ষায় সোডিয়াম আলো ব্যবহার করা হয়। সোডিয়াম শিখা থেকে যে একবর্ণী হলুদ আলো নির্গত হয় সেটা ব্যবহার করা হয়। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তাদের এই যন্ত্রপাতিগুলো সেট আপ করতে গিয়ে আয়নাগুলোকে বা মিররগুলোকে বিভিন্ন বাহু বরাবর সামনে পিছনে এনে সঠিক দূরত্বে স্থাপন করতে হয় বা মিররগুলোকে সঠিক জায়গায় সেট আপ করতে হয়। তারা মূলত সেট আপ করার জন্য এই সোডিয়াম আলো ব্যবহার করেছিলেন, কিন্তু তারা তাদের ক্যালকুলেশনে সাদা আলো ব্যবহার করেছিলেন। তো আমরা আমাদের পাঠ্য বইয়ের অনুকরণে বলছি যে এটা হচ্ছে একটা একবর্ণী আলোক উৎস। তো এই আমাদের এই সোর্স থেকে, আলোক উৎস থেকে আলো নির্গত হয়। আমরা মনে করলাম আলো নির্গত হয়ে এই দিক বরাবর যাচ্ছে। তো এইখানে আমাদের আলোক রশ্মির গতির যে দিক, সেই দিকের সাথে 45 ডিগ্রি কোণে একটা কাচপাত বা গ্লাস প্লেট পি রাখা হয়। এটাকে 45 ডিগ্রি কোণে রাখা হয়েছে আলোর যে আমাদের নির্গত হওয়ার পর যেদিকে গতিশীল ছিল সেই দিকের সাথে। এখন আলোক রশ্মি এখানে যাওয়ার পরে এই যে কাচপাত, এই কাচপাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আলোক রশ্মির কিছু অংশ আবার উৎসের দিকে ফিরে আসে। কিন্তু আমাদের আলোচ্য বিষয় সেটা না, এই জন্য আমরা এটাকে পুরোপুরি উপেক্ষা করি। এই যে আমাদের কাচপাত, এটা হচ্ছে বিশেষ ধরনের কাচপাত। এটা হচ্ছে হাফ সিলভার হাফ ট্রান্সপারেন্ট, অর্থাৎ এটাতে রূপার প্রলেপ দেওয়া হয়েছে। আমরা এটাকে অর্ধরূপায়িত বলতে পারি। আর এটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। তো এই কাচপাতটা এমনভাবে তৈরি যে এটার মধ্যে আলোর রিফ্লেকশন বা প্রতিফলন এবং রিফ্র্যাকশন বা প্রতিসরণ উভয়টাই ঘটে নিয়ন্ত্রিত উপায়ে। তো আমাদের এই কাচপাতে আমাদের উৎস থেকে যে আলোক রশ্মি আসে সেটা এই কাচপাতের মধ্যে এসে তারপর আলোর প্রতিসরণ ঘটে। আলোর প্রতিসরণ ঘটার পরে সেটা আদি গতির সাথে গিয়ে আমাদের এখানে, আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই
মাইকেলসনের ইন্টারফেরোমিটারের এ বাহু। তো এইখানে আমাদের যে আয়না রাখা হয় মিরর 1, এই প্রথম মিরর বা প্রথম এই দর্পণের উপর গিয়ে আলোকরশ্মি আপতিত হয়। এটা আমরা মনে করলাম আমাদের এই যন্ত্রের এ বাহু। তাহলে যাওয়ার পরে এই মিরর 1-এ গিয়ে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে আবার যেই দিক দিয়ে যাচ্ছিল তার বিপরীত দিকে এসে আবার আমাদের এই কাচপাতের এই বিন্দুতে আসে। আসার পর এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে একটা টেলিস্কোপ থাকে, সেই টেলিস্কোপে এসে পড়ে। আমরা টেলিস্কোপটাকে এইভাবে লিখলাম, আমাদের এটা হচ্ছে সেই টেলিস্কোপটি। আর আলোকরশ্মির আর একটা উপাংশ এইখানে এসে এই বিন্দুতে আসে। তারপর এই গ্লাস প্লেটটা যেহেতু একটু বিশেষ ধরনের গ্লাস প্লেট, এখান থেকে আবার প্রতিফলিত হয়ে আগের বিন্দুতে বা আপতন বিন্দুতে ফিরে আসে। সেইখান থেকে আদিগতির যে দিক সেটার সাথে লম্বভাবে রাখা আরেকটা আমাদের আয়না বা মিরর, সেটাকে আমরা মনে করলাম M2, সেই মিররের উপরে আপতিত হয়। এইটা হচ্ছে আমাদের সেই আপতিত রশ্মি। এরপর এই M2 দর্পণ বা মিররে প্রতিফলিত হয়ে আলোক রশ্মিটা আবার চলে আসে এই বিন্দুতে। আসার পরে এটাকে অতিক্রম করে টেলিস্কোপে ফিরে আসে। তাহলে এই যে আমাদের M2 দর্পণ এবং M1 দর্পণ, এই উভয় দর্পণ থেকে যে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আবার আমাদের টেলিস্কোপে ফিরে আসে, এই টেলিস্কোপে ফিরে আসলে আমরা টেলিস্কোপে ব্যতিচার দেখতে পাই। এখন আমরা আমাদের আলোক রশ্মির এই যে কাচপাত থেকে M1 দর্পণে যেতে কত সময় লাগে, আবার সেখান থেকে আসতে কত সময় লাগে, আবার আমাদের আলোক রশ্মির যে উপাংশটা M2 দর্পণে যায়, P থেকে M2 দর্পণে যেতে কত সময় লাগে, সেখান থেকে আসতে কত সময় লাগে, আমরা এই সময়গুলোই নির্ণয় করব। আমরা মনে করছি এটা আমাদের এ বাহু, এটা হচ্ছে আমাদের বি বাহু। তো যে আলোক রশ্মিটা কাচপাত থেকে M1 দর্পণে যায়, সে আলোক রশ্মিটার পি থেকে M1-এ যেতে কতটা সময় লাগে সেটা আমরা নির্ণয় করব। আমরা জানি আমাদের গতির স্বাভাবিক সূত্র হচ্ছে S=vt সমবেগের ক্ষেত্রে। যেহেতু এখানে আমরা আলো ব্যবহার করেছি, তাহলে আমাদের এখানে বেগের জায়গাটায় আলোর বেগের বিষয়টা আসবে। যেহেতু এই পরীক্ষাটা পৃথিবীর মধ্যে করা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির একটা ডরমিটরির বেজমেন্টে এটা করা হয়েছে। তো আমরা যেহেতু ওইটা পৃথিবীতে, আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের সেই পৃথিবী। আমরা হয়তো এইখানে এই পরীক্ষাটা করেছি আমাদের মাইকেলসন এবং মোরলে। যদি এইখানে পরীক্ষা করেন, যেহেতু পৃথিবী একটা গোলক আর ঘুরছে, তাহলে যদি পৃথিবীর গতি এই দিক হয়, ক্লকওয়াইজ হয়, তাহলে আমরা জানি কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণরত বস্তুর যে কোনো মুহূর্তে বেগের দিক হচ্ছে ওই বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে আমরা মনে করলাম আমাদের পৃথিবীর গতি হচ্ছে এইদিকে বা পৃথিবীর বেগের দিক এইদিকে। তো আমরা যদি চিন্তা করি, তাহলে এইদিকে পৃথিবীর বেগ, এইদিকে যদি পৃথিবী বিবেগে গতিশীল থাকে, আর আলোক রশ্মি পি থেকে M1-এ যাচ্ছে, সেটার গতিও একই দিকে। তাহলে আমাদের একই দিকে যদি গতিশীল হয়, তাহলে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি হবে, আমরা জানি, এদের বিয়োগফলের সমান। ফলে আমাদের এই বেগের জায়গায় এদের আপেক্ষিক বেগটা আসবে। আমরা একটু মুছে দিচ্ছি। তাহলে আমাদের দূরত্বের জায়গায় আসবে
এখান থেকে এই বিন্দুর দূরত্ব আমরা মনে করলাম সেটা হচ্ছে আমাদের ডি। এই দূরত্বটাও ডি। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের আলোকরশ্মি উৎস থেকে নির্গত হওয়ার পরে যে উপাংশটা এ বাহু বরাবর যাচ্ছে সেইটা কাচপাতকে একবার ভেদ করে তারপরে এসে টেলিস্কোপে চলে আসে। কিন্তু যে আলোকরশ্মিটা আমাদের পি কাচপাত থেকে বি বিন্দুতে যায় সেটা কয়বার অতিক্রম করে? প্রথমে এখানে যায়, একবার অতিক্রম করে, আবার বাধা পেয়ে আরেকবার আসে, দ্বিতীয়বার অতিক্রম করে এখানে চলে যায়, পরে আবার তৃতীয়বার অতিক্রম করে আসে। ফলে আমাদের বিবিন্দুতে যে আলোকরশ্মি যাচ্ছে বিবিন্দুগামী আলোকরশ্মি কিন্তু আমাদের কাচপাতকে 3বার অতিক্রম করে, অথচ আমাদের এই বিন্দুতে যে আলোকরশ্মিটা যায় সেটা আমাদের কাচপাতকে একবার অতিক্রম করে। তাহলে আলোকরশ্মির আমাদের এই যান্ত্রিক ব্যবস্থার মধ্যেই অতিক্রান্ত আলোকপথ কম বেশি হয়ে যাচ্ছে। এই সমস্যাটা যেন আমাদের যান্ত্রিক ব্যবস্থার কারণে না তৈরি হয়, এই জন্য আমরা যে কাজ করি, এইখানে এরকম আরেকটা কাচপাত রেখে দেওয়া হয় সমান পুরুত্বের, পি কাচপাতের সমান পুরুত্বের। আমরা মনে করলাম এটা হচ্ছে সেই কাচপাত, এটাকে আমরা কম্পেনসেটিং প্লেট বা ক্ষতিপূরণকারী পাত বলতে পারি, আমরা এটাকে পিসি দিয়ে লিখলাম। তাহলে কিন্তু আলোকরশ্মিটা এই বরাবর একবার অতিক্রম করে, আরেকবার দ্বিতীয়বার অতিক্রম করে, আবার তৃতীয়বার অতিক্রম করে, তারপরে চলে আসে। ফলে আমাদের উভয় আলোকরশ্মি কাচপাতকে বা কাচপাতের পুরুত্বকে সমান সংখ্যকবার অতিক্রম করে। তো যা বলছিলাম, আমাদের এই সূত্র অনুযায়ী আমরা আমাদের এই পি থেকে এ বিন্দুতে যেতে আলোকরশ্মির কত সময় লাগে সেটা বের করব। এখানে আমাদের এস হচ্ছে দূরত্ব, এইখানে হচ্ছে দূরত্বটা ডি, আর ভি হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, আর টি আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা যদি টাইম বের করতে চাই তাহলে টি ইকুয়ালস এস বাই ভি হবে। এটা হচ্ছে আমাদের রাফ, আমরা এই অনুযায়ী কাজ করব সেজন্য লিখলাম। তাহলে আমরা যদি এই অনুযায়ী লিখতে চাই তাহলে আমাদের টাইম পি থেকে এ বিন্দুতে যেতে, অর্থাৎ টাইম পি থেকে এতে যেতে কত, সেটা হবে দূরত্ব বাই বেগ। তাহলে এখানে দূরত্ব ছিল কত আমাদের ডি, আমরা দূরত্বটাকে ডি লিখলাম, আর আমাদের বেগ হচ্ছে একই দিকে গতিশীল বলে আপেক্ষিক বেগ হবে এদের বিয়োগফলের সমান। যেহেতু লাইট ভেলোসিটি বেশি, তাহলে আলোর বেগকে আমরা যদি সি ধরি তাহলে সি থেকে আমাদের পৃথিবীর বেগ ভি বাদ যাবে, এইটা। আবার এই বিন্দু থেকে আলোকরশ্মি যদি আমাদের পি কাচপাতে বা পি বিন্দুতে ফিরে আসে তাহলে কতটা সময় লাগবে, সেই টাইমটা হবে কি আমাদের এ থেকে পিতে যেতে যে সময় সেটা হবে কি, একইভাবে আমাদের দূরত্ব লাগবে আর হচ্ছে বেগ লাগবে। যেহেতু ফেরত আসার সময় বা পি বিন্দুতে ফিরে আসার সময় আমাদের আলোর বেগ হচ্ছে এই দিক বরাবর, আর আমাদের পৃথিবীর বেগ আগের দিকেই ছিল এই দিক বরাবর, তো আমরা ভেক্টর রূপে এই দিকেই লিখলাম। তাহলে দুইটা বিপরীতমুখী দিকে গতিশীল হওয়ার কারণে বা বিপরীতে গতিশীল হওয়ার কারণে আপেক্ষিক বেগটা হবে এদের যোগফলের সমান। এখন আমাদের পি থেকে আলোকরশ্মি এই বিন্দুতে গিয়ে আবার পিতে ফিরে আসতে কত সময় লাগে, এই দুটো সময়কে তাহলে যোগ করে দিলেই হচ্ছে। তাহলে আমরা আলোকরশ্মির পি থেকে এতে গিয়ে তারপর আবার এ থেকে পিতে আসতে কতটুকু সময় লাগে সেটা যদি বের করতে চাই তাহলে কি হবে, এই দুটো সময়কে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে পি থেকে এতে যেতে সময় যোগ এ থেকে পিতে যেতে আমাদের প্রয়োজনীয় সময়। আমরা এগুলো বসিয়ে দেই, ডি বাই সি মাইনাস ভি প্লাস ডি বাই সি প্লাস ভি। এখানে আমরা দেখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এটাকে আমরা সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখতে পারি। তাহলে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কে যদি আমরা সি মাইনাস ভি দিয়ে ভাগ করি তাহলে ডি এর সঙ্গে আসবে সি প্লাস ভি, আর প্লাস
আমাদের সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারকে যদি আমরা সি প্লাস বি দিয়ে ভাগ করি তাহলে হয় সি মাইনাস ভি। তাহলে এখানে ডি এর সঙ্গে আসবে সি মাইনাস ভি। এটাকে যদি আমরা লিখি তাহলে কি হচ্ছে ডিসি প্লাস, আচ্ছা এই ডিটাকে বাইরে রাখলাম, সি প্লাস ভি প্লাস সি মাইনাস ভি, আর নিচে হচ্ছে আমাদের সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন আমরা পাচ্ছি এ মাইনাস ভি প্লাস ভি পরস্পরকে বাদ দিয়ে দেয়, ফলে আমরা সি আর সি দুইটা সি যোগ করে 2c পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি 2cd ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটাকে একটু মুছে দেই। এই অংশটা থেকে উপরে লিখছি, তাহলে হচ্ছে কি আমাদের এটাকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যায় এরকম 2cd, এটাকে আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর সি স্কোয়ারকে সি স্কোয়ার দিয়ে ভাগ করছি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এরকম হচ্ছে দেখতে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 2d বাই সি, আর এটা হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা নিচে ছিল, এটাকে আমরা এভাবে উপরে লিখলাম পাওয়ার -1 দিয়ে। এটাকে আমরা একটু সুন্দর করে এভাবে লিখতে পারি 1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এটা হচ্ছে -1, এইভাবে লিখলাম। মুছে দিচ্ছি। এখন এই অংশটাকে যদি আমরা দ্বিপদী উপপাদ্য দিয়ে বিস্তৃত করি তাহলে এই অবস্থাটা কেমন হয়। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, যাদের মনে আছে তাদের তো ভালো, যাদের মনে নেই তাদের জন্য একটু রাফটা করে দেখাই। আমরা জানি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে হয় কি 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে করে আমাদের এই বিস্তৃতিটা চলতে থাকে। এটাকে যদি আমরা এটার সাথে একটু তুলনা করি, এই 1 হচ্ছে এই 1, এই প্লাস হচ্ছে এই প্লাস, এক্স হচ্ছে এই অংশটা, এন হচ্ছে -1। তাহলে এই অংশটাকে যদি বিস্তৃত করি তাহলে কেমন হয়, প্রথমে হবে 1, অর্থাৎ এই অনুযায়ী যদি লিখি 1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি হবে, এ 1 প্লাস প্রথম হচ্ছে এন এক্স, এন হচ্ছে আমাদের -1 ইন্টু এক্স হচ্ছে কি মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তারপর হচ্ছে কি এন, এন হচ্ছে -1 আর এন -1, তাহলে এন এর মান হচ্ছে -1, সেখান থেকে -1, তাহলে -2, এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের স্কোয়ার আর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম করে চলতে থাকবে। এটাকে যদি আমরা লিখি 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে গুণ করলে তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে কি হচ্ছে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এখানে মাইনাসের উপর স্কোয়ার আছে এটাও প্লাস হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে প্লাস, এই নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়ালের মান 2 আর উপরে আছে 2, সেই দুইটা আমরা যদি ভাগ আর গুণের 2 কেটে দিই তাহলে হয় ভি টু দি পাওয়ার 4 বাই সি টু দি পাওয়ার 4। এরকম হচ্ছে, এভাবে করে চলতে থাকবে। আমরা জানি যে পৃথিবীর যে কক্ষীয় বেগ সেটার চেয়ে আলোর বেগ অনেক বেশি। আলোর বেগ যদি অনেক বেশি হয় তাহলে পৃথিবীর কক্ষীয় বেগকে আলোর বেগ দিয়ে ভাগ করলে সে ভগ্নাংশটা অনেক ছোট হবে। এই ছোট সংখ্যাগুলোর স্কোয়ার আরও অনেক ছোট, ফলে আমাদের এই ক্যালকুলেশনে
জটিলতা এড়ানোর জন্য আমরা এই অতি ক্ষুদ্র যে আমাদের এখানে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের যে উচ্চতর ঘাতগুলো আসবে সেগুলোকে আমরা উপেক্ষা করছি। যদি উপেক্ষা করি তাহলে আমরা এগুলোকে মুছে দিতে পারি। তাহলে এইটাকে আমরা এইভাবে বিস্তৃত করে লিখতে পারি। তাহলে আমরা যদি এই অংশটাকে দ্বিপদী বিস্তৃত করি, দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী বিস্তৃত করি আর মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের উচ্চতর ঘাতগুলোকে উপেক্ষা করি, তাহলে আমরা এই অংশটাকে এইভাবে লিখতে পারি। তাহলে আমাদের এই টোটালটাকে কিভাবে লেখা যায় এটা আমি মুছে দিচ্ছি রাফ অংশটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2d বাই সি, আর এই অংশটাকে আমরা লিখব 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইভাবে লিখলাম। এটাকে আমরা একটা সমীকরণ নম্বর দিতে পারি, মনে করলাম এটা আমাদের সেই 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমাদের টোটাল টাইম ছিল পি থেকে এ তে গিয়ে আবার পিতে ফিরে আসতো, অর্থাৎ পি টু এ, তারপর হচ্ছে এ টু আবার পি, এটা আমরা পেয়েছি। তো আমরা এক কাজ করি, আমরা এগুলোকে একটু মুছে দেই। এটাকে উপরে লিখে রাখি, আমাদের পি থেকে এতে গিয়ে তারপর আবার পিতে আসতে প্রয়োজনীয় সময় হচ্ছে 2d বাই সি ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা আলোর যে উপাংশটা পি বিন্দু থেকে আমাদের বিবাহু বরাবর গতিশীল m2 দর্পণে, সে আলোক রশ্মিটা নিয়ে তার এখান থেকে এই বিন্দুতে যেতে কত সময় লাগে, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কত সময় লাগে, সেটা নির্ণয় করার পালা। এখন আমরা জানি যেহেতু পৃথিবী গতিশীল, ঘূর্ণনশীল, আমরা দেখেছি পৃথিবীর গতি এই দিক বরাবর ছিল। তাহলে আলোক রশ্মিটা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসতে আসতে পৃথিবীর গতির কারণে আমাদের এই যে দর্পণ m2 সেটা কিন্তু আর এখানে থাকবে না, এটা গতিশীল হয়ে সামনে চলে আসবে। আমরা মনে করলাম এইটা এই অবস্থানে চলে আসলো, এটা হচ্ছে আমাদের m2 প্রাইম। ফলে আলোক রশ্মিটা এখান থেকে এই বিন্দুতে আসে। তখন কিন্তু আসলে আমাদের পৃথিবীর গতির কারণেই কাচপাতটাও ঘুরে যায়। তো আমরা অত জটিলতা এড়ানোর জন্য সহজভাবে এইভাবে আঁকলাম। এখন আমাদের এখানে কিন্তু একটা সমকোণ তৈরি হয়েছে, 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়েছে। এইটা হচ্ছে পৃথিবীর বেগ ভি, আর যেহেতু আলোক এই বরাবর গতিশীল না, তখন এই বরাবর গতিশীল, ফলে এইটা হচ্ছে আলোর বেগ বা লাইট ভেলোসিটি সি। এই অংশটা কি আমাদের, এটাও একটা বেগ, আমরা জানি না, আমরা মনে করলাম এটা হচ্ছে পিবি বরাবর বেগ। তা আমরা পিবি বরাবর বেগটা বের করব। এখানে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ আছে, আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো বেগের জন্য। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে আমরা বলতে পারি অতিভুজের বর্গ সেটা হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এটা হবে আমাদের এই ভি স্কোয়ার প্লাস ভি পিবি বরাবর এটার বর্গের সমষ্টির সমান। এখন আমরা এটাকে লিখতে পারি, বা আমাদের পিবি বরাবর ভি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ফলে আমরা সেখান থেকে পরের লাইনে কি লিখতে পারি, বা ভি পিবি ইকুয়ালস সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই রূপটা আমরা উপরে এইভাবে লিখে দিলাম।
এটা আমরা পেয়েছি বেগ। তাহলে তখন আমরা যে s ইকুয়ালস ভিটি এই সূত্র প্রয়োগ করে টাইম বের করেছি, সে অনুযায়ী যদি আমরা টাইমটা বের করি তাহলে কি হবে, আমাদের দূরত্ব লাগবে, নিচে হচ্ছে বেগ লাগবে। বেগ আমরা পেয়ে গিয়েছি আর দূরত্ব আমরা জানি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ডি। ফলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমাদের যে পি থেকে বিতে যেতে টাইম লাগবে পি টু বি, সেটা কি হবে, আমাদের দূরত্ব ডি আর হচ্ছে গিয়ে বেগ হচ্ছে এইটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি ডি বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের বর্গমূল, এইভাবে লিখতে পারি। এটাকে এখানে লিখছি, তাহলে এটাকে যদি আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, উপরে থাকে ডি, এখানে সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যায় 1 মাইনাস এইটা হয় ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু এখানে আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের এখানে সি স্কোয়ার গুণ করতে হবে, যেহেতু বর্গমূল আছে তাহলে আমরা এখানে সি গুণ করে দিলেই পারি। তাহলে আমরা এখানে সি গুণ করে দিলাম। তাহলে এটাকে আমরা যদি, এখানে বর্গমূল আছে, আমরা এটাকে আগের স্টাইলে যদি লিখি ডি বাই সি, আর এটা হচ্ছে 1 প্লাস, আচ্ছা এটাকে আমরা উপরে লিখছি গুণ করে 1 প্লাস মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আর আমাদের বর্গমূল, আমরা যেহেতু নিচের পাওয়ারটাকে উপরে উঠাচ্ছি আমরা মাইনাস দিয়ে দিলাম। এখন এই অংশটাকে যদি আমরা আবার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে বিস্তৃতি সেভাবে বিস্তৃত করি তাহলে কি হয়, এটা আমরা মুছে দিচ্ছি। এই অংশটা হচ্ছে আমাদের সূত্রটা এমন ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1 এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এরকম করেছিল এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস এভাবে করে আসবে। তো আমরা এটা হচ্ছে আমাদের 1 আর এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে এন, এভাবে যদি লিখি তাহলে এই অংশটা কি হয়, এই অংশটা হবে এই স্টাইল অনুযায়ী কেমন হবে, 1 প্লাস এন এর জায়গা হবে মাইনাস হাফ, এক্সের জায়গায় হবে মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এরকম করে চলতে থাকবে। আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের উচ্চতর ঘাতগুলো অনেক ছোট হয়। আমরা এই ক্যালকুলেশনের জটিলতা এড়ানোর জন্য ওই অনেক ছোট্ট ছোট্ট বা অতি ক্ষুদ্র অংশগুলোকে উপেক্ষা করি যদি, তাহলে আমরা এইটুকু লিখতে পারি এই অংশটাকে। তো এই অনুযায়ী এই অংশটাকে এইভাবে লিখছি, রাফটা দেখিয়ে দিলাম কিভাবে লিখছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি বাই সি আর 1, এটাকে আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, আর এটা হয়ে যায়, এটা দিয়ে এটাকে গুণ করলে ভি স্কোয়ার বাই 2 সি স্কোয়ার। এরকম হচ্ছে আমাদের টার্মটা দেখতে। যদি আমরা এই অংশটুকুকে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিস্তৃত করি এবং মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের উচ্চতর ঘাতগুলোকে উপেক্ষা করি, তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম, বাকি পদগুলো আর নাই লিখলাম। এখন আমাদের আলোকরশ্মিটার আবার আমাদের এই যে এটা আসলে তখন তো এইখানে এই অবস্থান থেকে আবার আমাদের পি বিন্দুতে ফিরে আসতে কত সময় লাগে, যদিও এই সিস্টেমটা একটু ততক্ষণে গতিশীল হয়, কিন্তু আমরা সেই জটিলতাটা আমাদের এই ক্যালকুলেশনে আনছি না। তাহলে একইভাবে আবার আলোকরশ্মিটার এই বিন্দুতে ফিরে আসতে কি পরিমাণ সময় লাগবে, এই পরিমাণ সময় লাগবে। ফলে আলোকরশ্মিটার
পি বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার পি বিন্দুতে ফিরে আসতে যে সময় লাগে সেটা কি, সেটা হবে কি এরকম আরো একটা সময় লাগবে। তাহলে এটাকে আমরা ডাবল করে দিতে পারি, একই পরিমাণ দুইটা সময় যোগ করে। ফলে এটা হয়ে যায় কি ডি বাই সি, এখানে 2 থাকবে 2 দিয়ে গুণ করার কারণে 1 প্লাস ভি স্কোয়ার বাই 2c স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমাদের এই যে দুইটা ভিন্ন বাহু বরাবর গতিশীল আলোক রশ্মি, এদের মধ্যে সময়ের পার্থক্য কতটুকু? তাহলে আমরা কাজ করি, যেহেতু এটা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ভি স্কোয়ার বাই 2c স্কোয়ার, তাহলে এই অংশটা বড় এটা ছোট, এটা থেকে আমরা এটা মাইনাস করলে সেই বিয়োগফলটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের আলোক রশ্মির এই দুই উপাংশের মধ্যে টাইমের যে পার্থক্য সেটা কি হবে, এটা থেকে এটা বিয়োগ করলে যা হয়, অর্থাৎ 2d বাই সি 1 প্লাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে আমরা মাইনাস করব এই অংশটা, তাই না? তাহলে কি হচ্ছে 2d বাই সি, আমাদের প্লাস 1 মাইনাস 1 আমরা যদি যোগ বিয়োগ করি কেটে যায়, আর এখানে থাকে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থেকে ভি স্কোয়ার বাই 2c স্কোয়ার যদি আমরা মাইনাস করি তাহলে থাকবে ভি স্কোয়ার বাই 2c স্কোয়ার থাকবে। এটাকে আমরা যদি লিখি, এই 2 এই 2 আমরা কেটে দিচ্ছি, তাহলে এটা হয় ডি ভি স্কোয়ার বাই সি কিউব। অর্থাৎ আমাদের যে আলোক উপাংশ এ বাহু বরাবর এবং যে আলোক উপাংশ বি বাহু বরাবর গতিশীল, এদের মধ্যে কাজপাতে ফিরে আসতে যে সময়ের পার্থক্য কাজপাত থেকে গিয়ে সেটা আমরা বের করেছি। এখন আমরা জানি তাদের এই সমগ্র যান্ত্রিক ব্যবস্থাটা খুব ভারী বা হেভি স্যান্ডস্টোনের উপর রাখা হয়েছিল, আমরা বলতে পারি খুব ভারী পাথুরে পাটাতনের উপর রাখা হয়েছিল। তাহলে এই সমগ্র ব্যবস্থাটা আবার পারদের উপর ভাসমান ছিল, সেই পাথুরে পাটাতন বা হেভি স্যান্ডস্টোন। এটাকে রোটেট করানো যায় বা ঘোরানো যায়। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের সেই পাথুরে পাটাতন, এটাকে এভাবে করে রোটেট করানো যায় বা ঘোরানো যায়, অর্থাৎ আমাদের এই বাহুগুলো এগুলোকে ঘোরানো যায়। তা আমরা যদি আমাদের এই সমগ্র ব্যবস্থাটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেই তাহলে কি হয় বিষয়টা, তখন আমাদের এটা তো বি বাহু আর এটা হচ্ছে আমাদের এ বাহু, এটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে বি বাহু এখানে চলে আসে আর এ বাহুটা এখানে চলে আসে। তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখতে, আমাদের প্রথমে বি বাহু ছিল এইদিকে, এটা ছিল পি আর এটা ছিল এ। 90 ডিগ্রি ঘোরানোর পরে বিটা চলে আসে এইখানে আর আমাদের এ বাহু চলে আসে এইখানে। যদি আমরা এটাকে টোটাল সিস্টেমটাকে 90 ডিগ্রি ঘুরাই বা এই বাহু দুটাকে 90 ডিগ্রি ঘুরাই, তাহলে কি হয়, আমরা যদি গতির দিক থেকে চিন্তা করি তাহলে আমাদের প্রথমে গতি ছিল এই বরাবর, তার একটা উপাংশ ছিল এই বরাবর, পরবর্তীতে এই বরাবর একটা উপাংশ আছে, এইদিকে আরেকটা উপাংশ আছে। যেহেতু এই উপাংশটা কমন আমরা এটাকে বাদ দিলাম উভয়ের জন্য, তাহলে আমাদের গতির একটা দিক হচ্ছে এইদিকে আরেকটা হচ্ছে এইদিকে, অর্থাৎ পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে। তো পরস্পরের সাথে যদি 180 ডিগ্রি কোণে হয় তাহলে এই গতির দিক আর এই গতির দিক সম্পূর্ণ ভিন্ন হবে। ভিন্ন হলে আমাদের এটাকে যদি আমরা প্লাস ডিরেকশনে নিই তাহলে এটাকে আমাদের মাইনাস ডিরেকশনে নিতে হবে। অর্থাৎ আমরা যদি সমগ্র যান্ত্রিক ব্যবস্থাটাকে 90 ডিগ্রি পরিমাণে ঘুরাই তাহলে আমাদের এই যে আলোক রশ্মি পি থেকে এ বিন্দুতে বা M1 দর্পণে আবার পি থেকে M2 প্রাইম দর্পণে যায়, সেগুলোর মধ্যে যে সময় লাগবে সেই সময়ের পার্থক্যটা হবে ডেল টি। আমি এখানে 90 ডিগ্রি রোটেট করানো বোঝানোর জন্য এখানে একটা লম্ব চিহ্ন দিয়ে দিলাম, সেটা হবে মাইনাস ডি ভি স্কোয়ার বাই সি কিউব।
এখন আমাদের 90 ডিগ্রি ঘোরানোর আগে এবং 90 ডিগ্রি ঘোরানোর পরে এই যে সময়ের পার্থক্য সেটা বের করতে হবে, অর্থাৎ টোটাল সময়ের পার্থক্য কত। তাহলে আমরা কি করতে পারি, সেটা যদি আমাদের ডেল টি, আপাতত আমরা এটাকে ডেল টি ফাইনাল বললাম, সেটা হবে কি ডেল টি মাইনাস ডেল টি পারপেন্ডিকুলার। তাহলে সেটা হচ্ছে কি ডি ভি স্কোয়ার বাই সি কিউব মাইনাস মাইনাস ডি ভি স্কোয়ার বাই সি কিউব। এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে আমরা এটাকে একবারে প্লাস লিখতে পারি। একই জিনিস দুইবার যোগ করছি, ফলে আমরা এটাকে 2dv স্কোয়ার বাই সি কিউব লিখতে পারি। তাহলে আমরা মোট সময়টা এখানে পেয়ে গিয়েছি। এখন আমাদের বেসিক অংশে আমরা বলেছিলাম যে আমরা প্রথমে এই সময়গুলো নির্ণয় করব। তো সময় যদি আমরা পেয়ে থাকি, এখন আমরা পথ পার্থক্য বের করব। এগুলো মুছে দিচ্ছি। আমরা সময় পেয়েছি ডেল টি ফাইনাল টু ডি ভি স্কোয়ার বাই সি কিউব। এখন আমরা আমাদের আবার বেসিক অংশটা একটু চিন্তা করি, এস ইকুয়ালস ভিটি। আমরা মূলত পথ পার্থক্য, যেটা আসলে এক ধরনের দূরত্ব, সেটা বের করি। তো সেই দূরত্ব বের করতে গেলে আমাদের কি করতে হবে, বেগটাকে এই সময় দিয়ে গুণ করে দিতে হবে। এখানে বেগ হচ্ছে, যেহেতু আলো গতিশীল, আলোর বেগ, ফলে আমরা যদি এই যে সময়ের পার্থক্য পেয়েছি সেইখান থেকে এদের মধ্যে আলোক পথের পার্থক্য বা পথ পার্থক্য বের করি, তাহলে আমরা এটাকে এ অনুযায়ী কি করতে পারি, আলোর বেগ দিয়ে গুণ করে দিতে পারি। অর্থাৎ আমাদের এখানে যে পথ পার্থক্য হবে সেটা হবে কি, এই যে আমরা টাইম ডিফারেন্স পেয়েছি 2dv স্কোয়ার বাই সি কিউব, সেটাকে ভেলোসিটি দিয়ে, লাইট ভেলোসিটি দিয়ে গুণ। তাহলে এখানে আছে সি, এখানে আছে সি কিউব, এটাকে আমরা পাচ্ছি 2dv স্কোয়ার বাই সি স্কোয়ার, এই ফর্মে। এখন আমরা আরো একটি বিষয় নিয়ে চিন্তা করি, যে আমাদের এই যে পথ পার্থক্য আমরা পেয়েছি, এই পথ পার্থক্যের কারণে কিন্তু আমাদের আলোক যে রশ্মিগুলো ভিন্ন বাহু বরাবর গতিশীল, তাদের মধ্যে একটা দশা পার্থক্য তৈরি হবে। তা আমরা জানি পথ পার্থক্যের সঙ্গে দশা পার্থক্যের একটা সম্পর্ক আছে। সেটা কি, পথ পার্থক্য এবং ওই তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, দশা পার্থক্য এবং হচ্ছে গিয়ে 2π দিয়ে যদি আমরা দশা পার্থক্যকে ভাগ করি, বা দশা পার্থক্য এবং 2π এর যে অনুপাত, এই দুইটা সমান। ফলে আমরা বলতে পারি, যদি আমাদের পথ পার্থক্য হয় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান, পথ পার্থক্য কম বেশি হবে। যদি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাহলে আমাদের দশা পার্থক্য হবে 2π পরিমাণে। আমরা জানি দশা পার্থক্য 2π পরিমাণে, এর মানে হচ্ছে গিয়ে আমাদের পরিপূর্ণ একটা ডোরা অপসারণ ঘটে। তাহলে আমরা আরো বলতে পারি, যদি একটা ডোরা অপসারণ ঘটে, তাহলে আমাদের পথ পার্থক্য হয় তাদের তরঙ্গ দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ল্যামডা পরিমাণে। তাহলে আমরা বলতে পারি একটা ডোরা অপসারণে পথ পার্থক্য হয় হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে আমাদের যদি n সংখ্যক ডোরার অপসারণ ঘটে টেলিস্কোপে, আমরা যদি দেখতে পাই, তাহলে nটি ডোরার অপসারণে পথ পার্থক্য হবে কি n ল্যামডা, তাই না, ঐকিক নিয়মে। কিন্তু আমরা পথ পার্থক্য পেয়েছি
2d v স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে পেয়েছি n ল্যামডা। তাহলে আমরা বলতে পারি এই n ল্যামডা 2d v স্কোয়ার বাই সি স্কোয়ারের সমান। তাহলে আমরা লিখতে পারি n ল্যামডা ইকুয়ালস 2d v স্কোয়ার বাই সি স্কোয়ার। সেইখান থেকে আমরা আমাদের কয়টা ডোরার অপসারণ ঘটেছে সেই ডোরা অপসারণ বা n এর মান বের করতে পারি 2d v স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার, এই সমীকরণ ব্যবহার করে। এটা একটা প্রয়োজনীয় সমীকরণ। আচ্ছা, এখন আমাদের মাইকেলসন এবং মোরলের পরীক্ষার যে ডেটাগুলো আছে, ডি এর মান কত, ভি এর মান কত, ল্যামডার মান কত, সি এর মান কত, এগুলো বসিয়ে ডোরা অপসারণের সংখ্যা বা কতগুলো ডোরার অপসারণ ঘটে সেটা বের করতে হবে। আমরা এটাকে একটু মুছে দিচ্ছি। আমরা সমীকরণটাকে একটু লিখলাম 2d v স্কোয়ার বাই ল্যামডা সি স্কোয়ার। এখানে আমাদের এদের ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। আমরা জানি মাইকেলসন মোরলে যে বাহুগুলোর দৈর্ঘ্য ব্যবহার করেছিলেন সেগুলো ছিল 10 মিটার, আর পৃথিবীর কক্ষীয় বেগ 30 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিচ্ছি, তাহলে 30, আর এটা হচ্ছে 1000। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × 10⁴ মিটার পার সেকেন্ড। আমাদের ল্যামডা হচ্ছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা ছিল 5000 অ্যাংস্ট্রম। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম 5000, আর অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার। তাহলে এটাকে লেখা যায় 5 × 10³ আর এটা হচ্ছে 10⁻10 মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 × 10⁻7 মিটার। এভাবে লেখা যায়। আর লাইট ভেলোসিটি সি কে যদি আমরা লিখি তাহলে সি ইকুয়ালস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখি কি পাওয়া যায়। এখানে লিখলাম আমাদের 2, এখানে ডি আছে, ডি এর মান হচ্ছে 10 মিটার, আমাদের ভি হচ্ছে 3 × 10⁴ মিটার পার সেকেন্ড, পুরোটার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা হচ্ছে 5 × 10⁻7 মিটার ইন্টু সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমরা দেখি ইউনিটগুলো বা এককগুলো, এটা মিটার, এটা মিটার, মিটার পার সেকেন্ড তার উপরে স্কোয়ার আছে, মিটার পার সেকেন্ড তার উপরে স্কোয়ার আছে। ইউনিটগুলো লিখছি না, একই ইউনিট। এখন আমরা কি পাচ্ছি 2 × 10 × 3 উপর স্কোয়ার, এটাকে আমরা 9 লিখতে পারি। 10⁴ তার উপর স্কোয়ার, এটাকে আমরা 10⁸ লিখতে পারি। 5 × 10⁻7 × 3 উপর স্কোয়ার, এটাকে 9, 10⁸ তার উপর স্কোয়ার, তাহলে আমরা এটাকে 10⁻16 লিখতে পারি। তাহলে এখন কি হচ্ছে 2, এই 9 আমরা কেটে দিলাম, 2 × 10⁸, 8, আর এটা হচ্ছে 1, তাহলে 10⁹, আর 16 থেকে 9 চলে গেলে আমাদের হয় এখানে 10-এর ঘাত হবে 9, অর্থাৎ 10⁹, আর এটা হচ্ছে 5, এরকম হয়। এই দুইটা একই, আমরা কেটে দিচ্ছি, তাহলে 2/5। এইটাকে আমরা যদি বের করি তাহলে হবে 0.4। 0.4 আমরা পেয়েছি আমাদের এই যান্ত্রিক ব্যবস্থার ক্যালকুলেশন করে ডোরা অপসারণ
0.4 পাওয়ার কথা। ডোরা অপসারণ 0.4, এর মানে হচ্ছে 40% বা 40% আমাদের ডোরা অপসারণ ঘটে বা 40% ফ্রিঞ্জ শিফট ঘটে। কিন্তু তারা তাদের এই ব্যবস্থাটাকে এত সূক্ষ্মভাবে গড়ে তুলেছিলেন যে তাদের পক্ষে 0.01 এতটা সূক্ষ্ম ডোরা অপসারণও পরিমাপ করা সম্ভব ছিল। যেহেতু তারা তাদের যান্ত্রিক ব্যবস্থা অনেক সূক্ষ্মভাবে তৈরি করেছেন, 0.01 এত ছোট যদি ডোরা অপসারণ ঘটে তাও বের করা যাবে। আর ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ডোরা অপসারণ হবে 0.4। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তারা তাদের এই পরীক্ষায় টেলিস্কোপে কোনো ডোরা অপসারণ দেখতে পাননি। ফলে আমরা বলতে পারি আমরা যে কল্পনা করেছি পৃথিবী গতির সাপেক্ষে ইথার স্থির বা স্থির ইথার সাপেক্ষে পৃথিবী গতিশীল, যদি আমাদের এই ডোরা অপসারণ ঘটতো তাহলে আমরা বলতে পারতাম যে ইথারের উপস্থিতি রয়েছে বা পৃথিবী এবং ইথারের মধ্যে আপেক্ষিক বেগ রয়েছে। যেহেতু কোনো ডোরা অপসারণ পরিমাপ করা সম্ভব হয়নি, তাই আমরা বলতে পারি ইথার যে আছে সেটা আমরা নিশ্চিত হতে পারলাম না। এই পরীক্ষা মাইকেলসন এবং মোরলে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে করেছেন, কিন্তু ফলাফল সবসময়ই নেতিবাচক বা নেগেটিভ ছিল। তারা কোনো ডোরা অপসারণ পরিমাপ করতে পারেননি। অর্থাৎ আমরা এই পরীক্ষার উপসংহার টানতে পারি এই বলে যে যেহেতু ডোরা অপসারণ পরিমাপ করা সম্ভব হয়নি, তাই ইথারের অস্তিত্ব আছে আমরা প্রমাণ করতে পারলাম না। ফাইনালি আমরা বলছি মাইকেলসন এবং মোরলের পরীক্ষায় ইথারের উপস্থিতি শনাক্ত করা যায়নি। দীর্ঘ সময় ক্লাসে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।